নমস্কার প্রিয় দর্শক, বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলনী চণ্ডীগড় নিবেদিত নিয়মিত অনুষ্ঠান আলাপন আসরে আজকের বিশেষ পর্বে আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন, একজন নয়, দুজন নয়, পরপর তিনজন আজকের বিশেষ অতিথি। এর পূর্বে যে অনুষ্ঠানগুলি আমরা করেছি সেখানে নৃত্যশিল্পে এবং সঙ্গীত শিল্পের অতিথিরা তারা তাদের বিভিন্ন অনুষ্ঠান করে দেখিয়েছে, আপনাদের অবশ্যই ভালো লেগেছে। সংস্কৃতি এর মধ্যেই সীমাবদ্ধ নয়, তারপরেও আরো কিছু রয়েছে যেটিকে আমরা আজকের মধ্য দিয়ে সমাপ্ত করার চেষ্টা করছি, পুরো করার চেষ্টা করছি। সেটি হচ্ছে আজকে যারা রয়েছে তারা বিশেষ সাহিত্যে এবং নাটকে এবং চিত্রশিল্পে তারা পারদর্শী। আমাদের বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলনী তারা সদস্যরই এক অন্যতম। আসছি তাদের সঙ্গে আলাপ করিয়ে দিতে। প্রথমে আমার সাথে রয়েছে সুস্নাত বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলনী আলাপনা আসলে তোমাকে ওয়েলকাম। আর দেবায়ন সেন, তোমাকেও ওয়েলকাম। আর আমার সাথে রয়েছে বোধদীপ, তোমাকেও ওয়েলকাম। এখন আজকের যে আমাদের অনুষ্ঠানটা তোমরা আলাপন দেখো, কেমন লাগে? আচ্ছা, তো আগে প্রথমে বলো সুস্নাত, আজকাল তুমি মানে কি করছো? পড়াশোনা কি তোমার হয়ে গেছে? হ্যাঁ, আমি লাস্ট ইয়ার গ্র্যাজুয়েট করেছি, তো এখন আমি চাকরি করছি বোম্বেতে। আচ্ছা, তো কোন তুমি কি নিয়ে পড়াশোনা করেছিলে? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি। কোথায় করেছিলে? পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, পেক ক্যাম্পাস। আচ্ছা, কবে পাস করেছো? 2020 এ। আচ্ছা আচ্ছা, তো এখন তোমার কাজ কি? তুমি কোথায় পোস্টিং কোথায়? আমার বোম্বেতে পোস্টিং, এখন তো ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, কিন্তু আচ্ছা। এমনিতে বোম্বে যেতে হবে যখন খুলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর দেবায়ন তোমার তুমি কি করছো এখন? এখন আমি সেকেন্ড সেমেস্টার চলছে, বিকম করছি আমি ডিএভি কলেজ থেকে 10 থেকে। আচ্ছা, হ্যাঁ। তো বোধদীপ এখন তুমি কি করছো? আমি এখন এমবিবিএস করছি, সেকেন্ড ইয়ারে আছি, গভর্নমেন্ট মেডিকেল কলেজ চণ্ডীগড় থেকে আমি এমবিবিএস করছি। আচ্ছা, এখন আমি তিনজন কি কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। তার আগে বলে দিই, ওর যে ফিল্ড আর কি, সাহিত্য এবং নাটকের মধ্যে তুমি খুবই ভালো। আমাদের বঙ্গভবনের বিভিন্ন পুরনো দিনে তুমি অনেক কিছু প্রোগ্রাম করেছো। আর দেবায়ন হচ্ছে চিত্রশিল্পে এবং মাল্টিমিডিয়ার বিভিন্ন কাজকর্মে ও ভীষণভাবে ইনভলভ থাকে এবং নাটকেও। আর বোধদীপ হচ্ছে ওই সাহিত্যে এবং নাটকের মধ্যেই এও অনেক কিছু বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করতে দেখেছি। তো এখন আমি যেটা বলছি যে সুস্নাত, তুমি বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলনের যেসব অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করেছো একটুখানি বলো। তোমাদের তো ছোটবেলা থেকে দেখে আসি, তোমাদের সেই সব কথা মনে আছে? ছোটবেলার কথা কি কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলে, কিন্তু 9-10 উঠে যাবার পরে তোমাদের একটুখানি ইনভলভমেন্টটা কম হয়েছিল, কেন কি পড়াশোনার জন্য, সেটা ঠিক কথায়। তো তোমরা তো এককালীন মানে প্রতিটা প্রোগ্রামে আমি তোমাদের দেখেছি, তিনজন কি দেখেছি। তো তখন কি কি অনুষ্ঠানে কিছু মনে আছে? কি কি প্রোগ্রাম করতে? আমি মা বাবাকেও জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছে যেরকম 3.5-4 বছর বয়স থেকে আমি এখানে বিএসএস এর প্রোগ্রামে পার্ট করছি। আচ্ছা, সেটা রবীন্দ্র জয়ন্তী হয়, পুজোর সময় যখন হয়, বা নজরুল কাজী নজরুল ইসলামের বার্থডেতে যদি হয়, তো সেখানে আবৃত্তি ছিল, নাটক ছিল, অনেক সময় মিউজিকের পারফরম্যান্স ওইসব ছিল। তো ওইগুলো তখন থেকেই করছি, খুব ভালো লাগতো। আর কি তোমার মনে আছে কি, যেটা তো বাবা মা বলেছে যে এরকম করতো, মনে কি আছে? মনে তো ফাইনাল ডেটাই মনে পড়ে, যখন স্টেজে ওঠার পরে পুরো প্রিপারেশন হতো। আচ্ছা। তারপরে দুর্গাপূজার আগের দিন যখন স্টেজ সেট হতো, আচ্ছা, প্যান্ডেল আচ্ছা, সেট হতো, সেইগুলোই সবচেয়ে বেশি মনে থাকে, কারণ আচ্ছা। খুব মজা হতো লাস্ট দিনগুলোতে। এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন এই জিনিসগুলো দেখা হয় না অত, কিন্তু সেই সময়ের জিনিস খুব এখনো মনে পড়ে। আচ্ছা, আর দেবায়ন তোমার যদি কিছু মেমোরেবল কিছু বা মনে আছে কি কি অনুষ্ঠান? আমার মনে আছে থার্ড ক্লাসে আমি ফার্স্ট টাইম বিএসএস এর প্রোগ্রাম করেছিলাম, তখন তোমারই আগমনী থেকে আমি গণেশ হয়েছিলাম। আচ্ছা, তখন সব থেকে মেমোরেবল জিনিস এটা ছিল কি, গণেশ হতাম তো মাস্ক পরে থাকতাম, তো আমি স্টেজে মাস্ক মাথায় চড়ে চলে গেছিলাম, কেন কি তখন আমি অনেক নার্ভাস ছিলাম, ফার্স্ট টাইম স্টেজে করেছিলাম তো। তো আমি নার্ভাস হয়ে তারপরে লাস্টে ঢুকতে হয়, তো মাস্ক ছিল কিন্তু মাথার উপরে ছিল, আর এখানে মুখটা আমি ওখানে এরকম করে দাঁড়িয়ে আছি। তো এটা সব থেকে ফানি ইনসিডেন্ট হচ্ছে। তারপরে পিছন থেকে কেউ আমাকে মাথায় মাস্কটা নিচে নামিয়ে দিয়েছিল। তো এগুলো তোমার মনে আছে? এটা একটা ফার্স্ট। আর এখনো তো কিছু কিছু অনুষ্ঠান তুমি তো এখনো নিশ্চয়ই করো। ছোট বেশি না, মানে এখন ব্যাক স্টেজ বেশি থাকি, ফ্রন্ট স্টেজ থেকে। আচ্ছা, হ্যাঁ, সেটা তো আমি পরে বলবো যে তোমরা ব্যাক স্টেজে কি কি তোমাদের দক্ষতা রয়েছে। বোধদীপ, তোমার যদি কিছু কি বলো, কি কোন অনুষ্ঠান কিভাবে কখন কি করেছিলে, কিছু মনে আছে? আমার মনে আছে যে প্রথমেতে ফার্স্ট টাইম যখন আমি এখানে একটা করেছিলাম, আমি জটিল বলে একটা নাটক করেছিলাম এখানে। আচ্ছা,
তো হ্যাঁ, ও রামকৃষ্ণ দেবের কথামৃতের যে একটা গল্প হ্যাঁ, আছে। জটিলে তো ওখানে আমি মাস্টার মশাই হয়েছিলাম। আচ্ছা তো ওইটা মনে হচ্ছে আমার খুব মজা আসছিল ওইটা করে নাটকটা। আচ্ছা তারপরে আমি এখানে বিভিন্ন রকম আমি কখনো এখানেতে অসুর হয়েছি, কখন এখানেতে আমি ফ্যান্সি ড্রেসে আমি অনেকবার আগে ওখানে হতে এখানে নাম দিয়েছিলাম, ওখানে আমি খুব প্রাইজও এখানে পেয়েছি। তারপরে বিভিন্ন রকম আবৃত্তি, তারপরে স্পিচ দেওয়া, এসব জিনিস অনেক রকম আমি ভাবে আমি এখানে করেছি আর কি, অনেকবার হয়েছে। তো এগুলো আমার খুব করতে ভালো লাগতো। আর পরবর্তীকালে তখন আর এত টাইম পাওয়া যায়নি, তারপরে পড়াশোনার চাপের জন্য তখন আমি শুধু স্পিচের জন্য তখন হ্যাঁ 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 হ্যাঁ। তো ঠিক আছে, আমরা তো মাঝে মাঝে তোমাদেরকে সবাইকে ইনভলভ করাতে চাই যে তোমরা যখনই সুযোগ পাবে আমাদের ক্লাবের আরো উন্নতির জন্য তোমরা সামনে আগিয়ে আসবে এবং তোমরা হেল্প করবে। প্রথমত আর প্রিয় দর্শক, আমি একটা কথা বলে দিই, আমাদের যে আলাপন হচ্ছে তার ব্যাক স্টেজে যারা ছিল আর কি, তাদের মধ্যে এই দেবায়ন এবং বোধদীপ, এতগুলো যে এপিসোড হলো, এরা এদের জন্যই ক্যামেরা থেকে শুরু করে এডিটিং করা সবকিছু থেকে এরা দুজনে এরা খুব সাহায্য করেছে। সেই জন্য বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলনের তরফ থেকে তোমরা দুজনকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা খুবই হেল্প করেছো এবং তার জন্য এত বড় একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি। এবারেতে আমি দ্বিতীয় বিভিন্ন কথাবার্তা যাওয়ার আগে আমি সুস্নাতকে বলবো, তুমি যেসব তুমি কবিতা আবৃত্তি খুব ভালো করতে পারতে, তো তোমার একটা পছন্দের কবিতা আবৃত্তি আমরা এখন শুনবো, দর্শকদের শোনাবো, তারপরে আমরা কিছুক্ষণ পরে ফিরে আসছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. ফিরে এলাম আলাপন আসরে। এখন আমরা যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখানে তো তোমরা তো প্রোগ্রাম করেছো, আর আমাদের বঙ্গভবনে তো এই বাংলার উপরে বেশিরভাগ এই প্রোগ্রামগুলো হয়। তো তোমাদের তারপরে যে স্কুল এবং কলেজ লাইফে এবং এখন তোমাদের বেশিরভাগই হিন্দিতে বা ইংরেজিতে বা বিভিন্ন ভাষায় তোমাদেরকে এখানের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এইসব কবিতা, নাটক, আবৃত্তি তোমরা তো করেই থাকো। কিন্তু যেহেতু আমাদের সংস্কৃতি বাংলা, অবশ্যই আমরা বাংলার উপরেই কিছু আলোচনা করবো এবং তোমরা যেহেতু এখানে বাংলা আর প্রোগ্রাম এখানে করেছো এবং আমাদের যে আলাপন হচ্ছে সেটাও এখানে একটা আমাদের বাঙালিদের একটা বড় একটা প্রোগ্রাম, এটা একটা আলাপন আসরে। তো এখন তোমরা বলো যে তোমরা বাংলা বলতে তো পারছোই, এটা তো সব কথায়, কিন্তু তার সাথে তুমি লিখতে পারো? আমি লিখতে পারি না, আমি পড়তে, কারণ আমি তো এখানেই born and brought up চন্ডীগড়ে, তাই জন্য হালকা হালকা পড়তে পারি। তোমার জন্ম কি এখানেই? না, আমার কলকাতায় জন্ম, কলকাতাতেই জন্ম। তারপরে এখানে। তো তুমি বাংলা লিখতে পারো না, কিন্তু আমি ট্রান্সলেটেড আর দেবায়ন? আমিও একটু একটু পড়ে নেবো, একটু বাংলা পড়ে নেবো, কিন্তু লেখা যায় না। আচ্ছা। এখানেই আমিও এখানেই born and brought up। আচ্ছা। তো কিন্তু আর বোধদীপ? বাংলা লিখতে আর পড়তে তো আমি পারি না, কিন্তু ব্যাস ঘরেতে মা বাবারা বলে। আচ্ছা, বলাটাই মেইনলি। আচ্ছা, তো তাহলে কিন্তু বাংলার যারা আমাদের তো একটা গর্ব কি, বাঙালিদের বেশিরভাগই যে সাহিত্য, শিল্পে, নাটকে বাঙালিদের তোমরা জানো যে সারা ভারতবর্ষের মধ্যে নাম্বার 1-এ বাংলাকেই বলা যেতে পারে। যারা যারা রয়েছেন, কবি রবীন্দ্রনাথ বলো, নজরুল ইসলাম বলো, হ্যাঁ, তো সবার যদি আমরা দেখি আর কি, তো তাদের মতো বড় সত্যজিৎ রায়ের কথাই বলো। তো তোমরা বাংলায় যদি সাহিত্যের কথা বলি, বাংলা যে বই কিছু পড়েছো কখনো, কোনো ফিল্মের মাধ্যমে বা কোনো বই টই জানো? সেটা তো হিন্দিতেই লেখা ছিল, কিন্তু তাদের সম্বন্ধে তুমি জানো, হিন্দিতেও তো
পড়া যেতে পারে সেই জিনিসগুলো। হ্যাঁ। তো কি কোন বই পড়েছো? এখন তো এরকম হয়েছে সবই ট্রান্সলেটেড এসে গেছে, হ্যাঁ। যেগুলো সব বই পড়া যায়। হ্যাঁ। যেরকম শরদিন্দুর ব্যোমকেশ আছে, তারপরে হ্যাঁ। সত্যজিৎ রায় ফেলুদার পুরো অমনিবাস আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে নজরুল ইসলামের কোনো সঞ্চয়নের কালেক্টেড ওয়ার্কস আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সব বই, এরকম যতই নভেল আছে হ্যাঁ। সবই পড়া যায়। হ্যাঁ। তারপরে যেরকম বিভূতিভূষণের চাঁদের পাহাড় আছে, সবই ট্রান্সলেটেড, আমি একটু একটু পড়েছি, ছোটবেলা থেকেই পড়তাম, আচ্ছা, আচ্ছা, এখনো বাহ। পড়ি সেগুলো। ঠিক। আর বৌদ্ধদীপ? আমি পড়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী আমি পড়েছিলাম, আগে আমাদের হিস্ট্রি বুকে ছিল এগুলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাদ বাকি ব্যোমকেশ বক্সী আমার খুব মানে ফেভারিট আর কি। তো আমি অনেক দেখতাম আর কি ব্যোমকেশ বক্সী, এখনো দেখি। হ্যাঁ, তো তাহলে বুঝতেই পারছো যে আমাদের ওই বই যখন তোমরা পড়েছো বুঝতেই পারছো যে বাঙালিদের কলমের জোর কতটা, ঠিক আছে? তো এরপরে বলো আবৃত্তি, যেটা আমরা দেখেছি কবি যারা আছেন তাদের কোন কোন কবিদের কবিতা পড়েছো বা কি কবিতা পড়তে ভালো লাগে? আমার তো ছোটবেলা থেকে রবীন্দ্রনাথই সবচেয়ে বেশি হতো, কারণ এখানে যখনই প্রোগ্রাম হয় রবীন্দ্রনাথই সবচেয়ে বেশি প্রেফার করে। তো তার এরকম পুজোর সাজ যেরকম একটা খুব ইম্পর্টেন্ট পোয়েম, তারপরে গীতাঞ্জলি যে পুরো বক্সটা সেটা আচ্ছা, আছে, আচ্ছা। তারপরে নজরুল ইসলামের অনেক কবিতা আছে, সেরকম অনেক পড়েছি আচ্ছা, ছোটবেলায়। আর বৌদ্ধদীপ? আমি বিষ্ণুদের কবিতা পড়েছি ছোড়াবাড়ি, আর আমি পড়েছি সুকান্ত ভট্টাচার্যের, আমি পড়েছি ঘুম নেই একটা কবিতা আমি পড়েছিলাম অনেক আগে। আচ্ছা আচ্ছা। তো এবারেতে আমরা দেবায়নকে জিজ্ঞেস করছি। দেবায়ন, তুমি যে ছবি টবি আঁকো আর কি, তুমি কার মানে বাংলার যাদের ছবি টবি কারণ আঁকা দেখেছো বা তোমার খুব ভালো লাগে যে হ্যাঁ সত্যি কার ছবি টবি আঁকা দেখে বা জানো? বেঙ্গলি এত মানে আমি এত বেশি দেখিনি, এখানে আমি আজ পর্যন্ত মানে এক্সিবিশনে কোথাও দেখতে পাইনি। কিন্তু অনেকগুলো আলাদা লোকাল আর্টিস্ট গুলো দেখেছি, কিন্তু বেঙ্গলি এত আর্টিস্ট আমি দেখিনি। কিন্তু আমার আমি যে ড্রয়িংটা শিখেছি, মেইনলি যেটা আমি শিখেছি স্টার্টিং এ, তো এখানে একজন কৌশিক স্যার বলেছিল, তার কাছে শিখেছিলাম। কিন্তু পরে আমি কলকাতা থেকে বই নিয়ে আসতাম, আর ওখান থেকে আমি কি বলে মানে আর্ট গুলো আমি নিজে প্র্যাকটিস করতাম। তো বেঙ্গলি আর্টিস্টের নাম তো মনে নেই, কিন্তু আমি ওই বুক বেঙ্গলি বইগুলো অনেক ইউজ করেছি আমি শেখার জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অবনীন্দ্রনাথ ঠাকুর আছেন, উনি খুব ভালো ড্রয়িং করতে পারছেন। হ্যাঁ, তারপরে নন্দলাল বোস, এরাও কিন্তু খুব ফেমাস মানে আচ্ছা, বাংলার হ্যাঁ, মানে মানে চিত্রশিল্পের দিক দিয়ে, হুম, ঠিক হুম, আছে? আর যদি আমরা দেখি যে যে নাটক টাটক যেগুলো তোমরা দেখেছো, কোনো বাংলা নাটক কোনো কিছু দেখেছো? এখন তো লেটেস্ট দেখিনি, কিন্তু ওই যখন আগে কলকাতা যেতাম ওখানে ওই নন্দন আছে, হ্যাঁ হ্যাঁ, সেখানে তার সাইডে একাডেমি অফ ফাইন আর্টস আছে, সেখানে অনেক নাটক হতো। সেখানে সব সব্যসাচী অ্যাক্টিং করতেন, তার ছেলেরা করতেন, তো সেইটা কয়েকটা একটা দুটো দেখেছি, কিন্তু এরকম নাম ওরকম ভাবে মনে নেই হতো। আর যে স্পিচ দেওয়ার যে কোনো ভালো বাগ্মী যাকে বলে আর কি বাংলায়, তো তারা বাঙালিদের কারো তুমি জানো? এরকম স্পিচ দেখিনি কোনোদিন, কিন্তু হ্যাঁ। রেডিওতে অনেক সময় শুনতাম। কার কার মনে আছে কিছু? না, এরকম পদ্ধতির এরকম আমি স্বামী বিবেকানন্দের স্পিচ আমার খুব ভালো লাগতো, আর আমি মানে এরকম মানে আমি ক্লাবেতেও মানে বিএসএস তো আমি অনেক জায়গাতে আমি বলেওছি স্বামীজির স্পিচটা আমি দিয়েছি, আর আমার খুব ভালো লাগে শুনতে। আর একজন ভালো বাগ্মী আছে আমাদের বাংলার যে পুরোনো দিনের আর কি, স্বদেশী আন্দোলনের সময় তিনি, তো তার নাম জানো কেউ? বিপিন চন্দ্র পাল। হ্যাঁ হ্যাঁ, বিপিন চন্দ্র পাল, লালবাল পাল যাকে বলতো না, বিপিন চন্দ্র, ওনাকে বাগ্মী বিপিন চন্দ্র পাল বলা হতো। তো এটাও তোমাদের মানে জাস্ট তুমি আমাদের থেকে ছোট, এই জন্য আমি তোমাদেরকে বললাম, কেননা তোমরা তো বিভিন্ন দিক দিয়ে আরো এক্সপার্ট আছো, তা আমি জানি। তো এখন কথা হচ্ছে যে দেবায়ন, তোমার যে এখানে যে বিভিন্ন রকম তুমি প্রোগ্রাম করেছো আর কি, যে নাটক, বিভিন্ন রকম নাটক টাটক করেছো এবং যে ছবি টবি এঁকেছো, তা তোমার কোনো কিছু যদি পুরোনো দিনের দর্শকদের যদি দেখাও কিছুক্ষণ, তাহলে ও দর্শকরা বুঝতে পারবে যে কিরকম। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ পরই ফিরে আসছি। দেবায়নের কিছু বঙ্গীয় সাংস্কৃতিক সম্মিলনীতে পুরোনো দিনের কিছু মানে ঘটনা বা অনুষ্ঠানের অংশ তুলে ধরছে আপনাদের সামনে। যাচ্ছে কোথায়? না, কাশি? আরে না, বৃন্দাবন? না রে, এ কোথায় গো? কালীঘাটে। কালীঘাট? ওইখানে কি নতুন করে সংসার শুরু করবেছি? বলি দিতে বলি? কার বলি গো? ওই মায়ের কাছে চোরা পাঠা দিয়ে মানত করবো। ওই নকশার মধ্যে যে চল জলদি
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহাকালী আমার কেউ মারতে পারবে না আমি অমর এখন থেকে স্বর্গ আমার উর্বশী আমার আমি নাচবো আমি নাচবো আমি যা খুশি তাই করবো ফিরে এলাম আলাপন আসরে। এবার বলো তোমরা যে আমরা যে বাংলায় দেখেছি প্রবন্ধ, গল্প এবং উপন্যাস, এই কথাগুলো শুনেছো তো? তো এগুলো যে যে পার্থক্যটা, এটা অনেক সময় কিন্তু আমরা ভুল করে বসি। তো সেই জন্য আমি জিজ্ঞেস করবো বদদীপ, তুমি এগুলো কিভাবে মানে ডিফারেন্স কি করে করতে পারো? দেখো, উপন্যাস মানে হচ্ছে নভেল। হ্যাঁ। তো নভেল মানে উপন্যাস অনেক লম্বা হয়, অনেক বড়, আর ওর মধ্যে বিভিন্ন রকম গল্প থাকে, বিভিন্ন রকম ক্যারেক্টার্স থাকে প্রচুর। ওগুলোকে অনেক সময় নিয়ে ইন্ট্রোডিউস করানো হয়, অনেক অনেক জিনিস থাকে ওর মধ্যে। যেমন তোমার গল্প যেটা হচ্ছে, ওটা একটা পার্টিকুলার একটা স্টোরি থাকে, একটা পার্টিকুলার ইনসিডেন্টের সম্বন্ধে ওইটা বলা হয়। আর উপন্যাস গল্প আর কি বললে? উপন্যাস, গল্প আর প্রবন্ধ। প্রবন্ধ মানে আর্টিকেল। আর্টিকেলেতে মানে হচ্ছে কোনো পার্টিকুলার এখন কোনো কারেন্ট নিউজ, যেমন নিউজ আমরা পড়ছি, কোনো কারেন্ট টপিকের উপরে কোনো জিনিস লেখা আছে বা কিছু, তো ওইটাকে আর্টিকেল, ওটাকে বলছে। তো এই দেখে বোঝা যায় যে মোটামুটি কোনগুলো কি জিনিস, কারণ অনেকে মানে বুঝতে পারে না যে উপন্যাস তো এইটাও তো গল্প, এটাও তো মানে হচ্ছে যে উপন্যাস, তো তার মধ্যে আবার কেন আলাদা কেন বলছে, এটা মনে হয়। এবারে তুমি সুশান্ত এটা করে সাপোর্ট করছো, এটাকে ঠিক বলছো? আচ্ছা, এবার বলো, আমরা বাংলায় যাত্রা নাটক আছে, তো এটা অনেকেই জানে। যাত্রাটা হয়তো তোমরা মানে এখন তো খুবই কমই হয়, মানে এটা তো বলবো না যে তোমরা যাত্রার সম্বন্ধে কতটা কি জানো, কিন্তু কিন্তু এটা একটা আছে আর কিন্তু যাত্রা নাটকের মধ্যে কোনো ডিফারেন্স কিছু জানো? আমি যতদূর জানি যে নাটকে স্টেজ একদিকে হয় আর লোকে সামনে বসে থাকে, কিন্তু যাত্রায় সবাই গোল করে সারাউন্ড করে ওদের শোনে। আর একটা ডিফারেন্স হচ্ছে যে নাটকে প্লেব্যাক হয়, লোকে পিছন থেকে গান করে, কিন্তু যাত্রায় অনেক মডুলেশন লাগে, নিজেই সবকিছু করতে হয়। আর নাটকে কোনো এক্স্যাক্টলি থিম থাকে না, যা ইচ্ছা গল্প নিয়ে হতে পারে, কিন্তু যাত্রা সোশ্যাল ইস্যুস বা কারেন্ট ইস্যুস এরকম, বা কোনো এপিক, রামায়ণ মহাভারত এরকম মতো জিনিস নিয়ে যাত্রা করা হয়। আচ্ছা আচ্ছা, তো দেবায়ন, তুমি এটাকে এগ্রি করো? হ্যাঁ। আর বদদীপ? ঠিক আছে, তো এবারেতে বলো, সত্যজিৎ রায়ের কোনো কিছু ফিল্ম তোমরা বা কিছু দেখেছো, মানে চলচ্চিত্রের যদি কথা বলি? সত্যজিৎ রায় তো সবচেয়ে বেশি ফেলুদাই পপুলার, তো সেটা তো ছোটবেলা থেকেই দেখেছি। সোনার কেল্লা, তারপরে জয়গাঁও ফেলুদাতে এগুলো ছিল, তারপরে অপুর সংসার, তারপরে পথের পাঁচালী, ওইগুলো দেখেছি। প্লাস আরো গল্প, আরো সিনেমা অনেক হয়েছে। আর বদদীপ? আমি দেখেছি, মানে ফেলুদা খুব দেখতে ভালোবাসি, মানে ওই ডিটেকটিভ গল্প ওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো ফেলুদা আমার মানে ফেভারিট ছিল, ফেলুদা অনেক দেখেছি আমি বই। আর তাছাড়া আমি পথের পাঁচালী, ফেলুদা ওইটাও দেখেছি এবং গল্প পড়েছিলাম, আমি ওই দেখেছি। বদদীপ, এই দেবায়ন, তুমিও কিছু? সত্যজিৎ রায় এত দেখিনি। ফেলুদা মানে মানে আমি কি বলে, ওর স্টোরি গুলো শুনতাম, মানে ইউটিউবে স্টোরি গুলো আছে। আচ্ছা আচ্ছা। তো মানে যেই নভেলটাই লিখেছে তার একটু একটু পার্ট শ্রুতি নাটক হিসেবে ওরা আপলোড করে, তো ওগুলো শুনতাম, এখনো শুনি। তো ওইগুলো একটু একটু মানে যেসব ফিল্ম গুলো রয়েছে বাংলার, হ্যাঁ। তো এখন কি নতুন ফিল্ম তোমরা কেউ দেখো নাকি না সময় পাও না? আমি কোনো কোনো সময় দেখি, অনেক ডাইরেক্টর পছন্দ করি। আমিও দেখি। হ্যাঁ। আচ্ছা, আর মাঝে মাঝে দেখি। আচ্ছা, কোনো যারা যারা অ্যাক্টিং করে আর কি, তাদের কাদের অ্যাক্টিং ভালো লাগে বা তোমার ফেভারিট? এখন ডাইরেক্টরে তো যেরকম সৃজিত মুখার্জি ভালো লাগে, সেরকম অ্যাক্টরেও পরমব্রত আছে, আচ্ছা, আবির আছে, ওদের। আচ্ছা, আর বদদীপ বা তোমাদের দুজনে? আমার ওই ব্যোমকেশ বক্সী যে হয়, আবির চ্যাটার্জি, ওটা ওকে আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আর তোর? আমারও আবির চ্যাটার্জি মানে খুব ভালো লাগে, অনেক ভাইব্রেন্ট। আর আগেকার দিনে কোনো অ্যাক্টরের নাম জানো তোমরা, মানে পুরোনো দিনের? সৌমিত্র চ্যাটার্জি তো আছে। হ্যাঁ, বাস এইগুলো জানা দরকার আর কি। আর কেউ কিছু নাম বলতে পারবে? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। বাহ, বহুত পুরনো, তার থেকে খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখেছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কারোর নাম? আর তো আচ্ছা, উত্তম কুমারের উত্তম কুমার, সুচিত্রা সেন, তো জানো, কিন্তু হয়তো দেখিনি, মানে জানি, মানে মা বাবা খুবই বেশি চলচ্চিত্রে ওরা মহানায়ক নায়িকা বলা হয়। তো এটাও আমাদের একটা বাঙালিদের কাছে খুব বড় আর কি আমাদের এগুলো।
তো ঠিক আছে, আমরা প্রিয় দর্শক বলদ্বীপের কিছু যে বঙ্গীয় সংস্কৃতি সম্মেলনের বিভিন্ন যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তার পুরনো কিছু অংশ আপনাদের এখন তুলে ধরছি। কিছুক্ষণ পরেই আমরা আবার ফিরে আসছি। All the powers in this universe are already ours. It is we who have put our hands before our eyes and we cry that it is dark. Swamiji thus said, faith, 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 faith in God, faith in yourself. This is the secret to greatness. তবে আপনি যে বলছিলেন ওরা আপনাকে ভুলে গেছে। আমার আর কোনো ভয় নেই, বেশ আরো আরো বড় হবে। ওগো আমার দেশবাসী, তোমরাই যে পারো দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে। তোমাদের সকলের কাছে রইল আমাদের আশীর্বাদ। আমরা আছি থাকবো তোমাদের চলার পথে, জীবনে প্রতিদিন সন্দেশ আছে। এবার ফেরার পাল্লা, চলো শরৎ ফিরে যাই। বাংলা গ্রাম ছেড়ে যেতে মন চাইছে না, তবুও যেতেই হবে। হ্যাঁ চলুন, যাওয়ার আগে বাংলা মাকে প্রণাম করে যাই। ফিরে এলাম আবার কথাবার্তায়। এখন বলো যে একটা ভালো সে যে কোনো ভাষাই হোক, একটা ভালো রাইটার হতে গেলে তার কি কি গুণ থাকা উচিত আর কি? তবে সে মানে অনেকেই তো কবিতা লেখে, গল্প লেখে, হ্যাঁ, তো অনেকেই ফেমাস হয়েছে, অনেকে হতে পারে না। তো তোমরা মোটামুটি একটা বুঝতে তো পারো যে এই জিনিসগুলো থাকলে একজন কেউ পপুলার হতে পারে। তো সেগুলো তোমার কি মনে হয়? এগুলো তো তোমরা যেহেতু এই লাইনে রয়েছে নিশ্চয়ই বলতে পারবে। আমার মনে হয় যেটাতে পপুলার হয় হচ্ছে যে যদি ওরা ইজি ল্যাঙ্গুয়েজে লেখে যেটা লোকে বোঝে, আর ওদের যেই প্রবলেমস গুলো সেগুলোকে যদি তুলে ধরে, সবচেয়ে বেশি কানেক্ট সেটাতেই হয়। আর বলদ্বীপ, তোমার মনে করো একটা ভালো অ্যাক্টর, ঠিক আছে, তারপরে ভালো স্পিচ দিতে গেলে তো কি কি জিনিসগুলো থাকা উচিত তবে সে খ্যাতি অর্জন করতে পারে? দেখো, অ্যাক্টিং এর জন্য যদি বলো তো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো, মানে যখন তুমি ওই রোলের মধ্যে আছো তখন তোমাকে নিজেকে পুরোপুরি ওই রোলের মধ্যে তোমাকে ইনভলভ করে নিতে হবে। মানে তুমি ভাববে যে আমি এটাই, সত্যি আমি এটা, তখন তুমি ওটাকে ভালো করে এনঅ্যাক্ট করে দেখাতে পারবে। আর স্পিচ দেওয়ার সময় হচ্ছে বিভিন্ন জিনিসগুলো, বিভিন্ন মানে ইনফরমেশন গুলো তোমাকে পয়েন্টসে লিখে নিতে হবে। লিখে নিয়ে তুমি ওই পয়েন্টসগুলো ওগুলো তুমি এক্সপ্লেন করতে হবে তোমাকে, পয়েন্টসগুলোকে, যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, তোমাকে এক্সপ্লেন করতে হবে। আর এরকম নয় যে তুমি একটা ভাবেই বলে যাচ্ছ, মানে সিরিয়াস স্পিচ তো সিরিয়াসই বলে যাচ্ছ, ফানি হচ্ছে তো ফানি বলে, যেরকম নয়। কখনো অডিয়েন্সকে হাসাবে, কখনো অডিয়েন্সকে সিরিয়াস করে দেবে, কখনো অডিয়েন্সকে পাওয়ার দিয়ে দেবে। সবসময় অডিয়েন্সের মুড চেঞ্জ করতে হবে। কারণ আমরা দেখেছি অনেকে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, মানে বোরিং না হয়, তো ভালো লাগছে না। কিন্তু এমন হয় যে 1 ঘন্টা 2 ঘন্টা স্পিচ দিয়ে যাচ্ছে, কিন্তু লোক দর্শক মানে খুব ভালোভাবে শুনছে। তো তার মানে তার কিছু মুডটাকে চেঞ্জ করতে পারবে। তাহলে এই জিনিসগুলো থাকলে তুমি বলো যে মোটামুটি একটা ভালো বাগ্মী হতে পারে বা তার খ্যাতি সেই সব দিকে অর্জন করতে পারে। দেবায়ন, তুমি যদি বলো যে ড্রয়িং গুলো, যে একটা ভালো ড্রয়িং করতে গেলে বা তারা যে পপুলারিটি পায়, তো কি জিনিসের উপরে তুমি বুঝতে পারো যে এগুলো করলে তবে একটা পপুলার? যদি আর্ট শিখতে যাই তো শেখার সময় তো আমি ভাবি কি সব থেকে মেন রোল যেটা প্লে করে সেটা হচ্ছে পেশেন্স। কেন কি তোমাকে এক জায়গায় ঠাঁই বসে তোমাকে একটা জিনিস বানাতে হবে, আর কতবার হবে কি তুমি বানাচ্ছ, ভুল হয়ে গেল, ওটাকে এরিয়াস করে আবার করতে হবে। তো পেশেন্স চাই, প্লাস একটা ওই ইন্টারেস্ট চাই, একটা স্পার্ক চাই কি তোমায় করতে হবে। কেন কি ডিটারমিনেশন না থাকলে মানে যে কোনো মানে ওখানে মানে কি বলে ছেড়ে দেবে করা, কি আর হবে না। কিন্তু আবার পপুলার হতে গেলে সেই আর্ট ওয়ার্কটাকে নিয়ে ফিউচারে পারসিউ যদি ক্যারিয়ার পারসিউ করে, তাহলে আমি ভাবি একটু লাকও চাই। নাকি অনেকজন আর্ট বুঝতে পারে না, কি অনেক রকমের আর্ট হয়, তো একটু কনফিউশন হয়, তো একটু লাক ম্যাটার করে। কেন কি তুমি একটা আর্ট এক আর্টিস্টের কাছে নিয়ে গেলে ও বললো কি খুবই ভালো, কেউ বলবে কি কিছু একটা কমি রয়ে গেছে, কিছু একটা রয়ে গেছে। তো একটা লাক চাই যদি তুমি ক্যারিয়ার পারসিউ করবে অথবা একটা সাকসেসফুল হবে। তো এটাও আমি ভাবি কি জরুরি হচ্ছে একটা পপুলার আর্টিস্ট। এবার বলো যে তোমরা তো বিভিন্ন এই সব দিকগুলো রয়েছে, কিন্তু তাছাড়া তোমরা যে পেশা যে পরবর্তীকালে তোমরা গ্রহণ করবে, আপাতত কেউ হয়তো পড়াশোনা করছো, কেউ মোটামুটি লক্ষ্যে পৌঁছানোর জন্য আগিয়ে যাচ্ছ। তো এখন তোমার যে পেশা তুমি এখন করছো,
তুমি বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলনের কাছে তুমি কিরকম তাদের সাহায্য করতে পারবে? আমার তো মনে হয় যে ক্লাবে যে একটা খুব সুন্দর কালচার আছে, যে পারফরমেন্স করে, সব ফেস্টিভ্যাল ফলো হয়, তাই জন্য এই বেঙ্গলের কালচারটাকে যতভাবে আমরা তুলে রাখতে পারি যেন ফিউচারেও সেটা হয়, আর যেন ছেড়ে না দেওয়া হয় নেক্সট জেনারেশনকে, সেটাই আমরা চেষ্টা করবো, সেটা করতে যতটা করতে পারি। আর তাছাড়া তোমার যে পেশা, আমি বলছি তুমি যে যে কাজ করছো, তোমার এখন যে কাজ করছো, ইঞ্জিনিয়ারিং এ যে কাজ করছো, ওটার সাথে কোনো ক্লাবের কোনো হ্যাঁ, কিছু? সে তো ঠিকই, যদি ক্লাবে কোনোদিনও দরকার পড়ে তো আমি চেষ্টা করবো নিজের তরফ থেকে যতটা হেল্প করতে পারি। আচ্ছা দেবায়ন, তুমি তো এখনো করে যাচ্ছ বিভিন্ন রকম আমাদের বিভিন্ন কাজে নিঃস্বার্থে তুমি করে যাচ্ছ, এটা আমাদের সত্যি খুব ভালো লাগে। তো তোমাকে তো বলার আগেই আমি বলে দিচ্ছি তোমাকে, তুমি তো এখনই হেল্প করছো অনেক কিছুই। বলদীপ, তুমি তোমার সঙ্গে পেশা বা তুমি কিভাবে দর্শকদের কিছু বলো, মেসেজ দাও। আমি তো পরবর্তীকালে ডক্টর হব, তো আমি ওই মেডিকেল ফিল্ড নিয়ে এখানেতে বিভিন্ন লোকেদের যখন মেডিকেল কন্ডিশন হবে বা কিছু হবে, তো আমি ওখানেতে হেল্প করব। তাছাড়া যে কালচারাল দিক দিয়ে আমি যেমন এখানেতে স্পিচ দিচ্ছি, যেমন এখানেতে নাটক করি বা এসব করি, তো ওগুলো আমি যেমন করছি করব। একটা দর্শক, আমি কিছুক্ষণ পরে এদের সাথে কথা বলার আগে একটা বলে দিই যে বলদীপ সূত্রে আমার ছেলে হয়, যেহেতু আলাপন আসরে বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলনের আপ্যায়নে ওরা তিনজনে এখানে এসে আপনাদের সামনে বসতে পেরেছে, এটা সব থেকে বড় জিনিস। তবুও আমি বলবো ও আমার মানে ছেলে, কিন্তু এখন বলদীপকে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো যে বাবার সাথে এই যে ইন্টারভিউর সামনে বসে আছো, তোমার কিরকম মনে হচ্ছে? বাবার সাথে বলে মানে সবসময় ইন্টারভিউ তো হয়েই আসছে, ছোটবেলা থেকে আমি বাবার সঙ্গে ইন্টারভিউ দিয়েই আসছি। আচ্ছা, তো এটা কোনো এরকম কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আচ্ছা। বাবা আমাকে সব জিনিস শিখিয়েছে, ছোটবেলা থেকে আমাকে সব পড়াশোনা সবকিছু বাবাই করিয়েছে, মানে আমি এর থেকে কখনো পড়তে বসতুমই না, সবকিছু বাবাই করেছে। তো বাবার সামনে কোনো লজ্জা নেই, কিছু নেই বাবার সামনে। মানে ইন্টারভিউ জীবনে প্রতিটা মুহূর্তে ইন্টারভিউ দিয়েই আসছি। হ্যাঁ, আমার কোনো। তো প্রিয় দর্শক, এতক্ষণ এদের কাছ থেকে আমরা অনেক কিছু জিনিস শুনলাম এবং এদের মনের মধ্যে কি জিনিস রয়েছে সেটা ওরা খুলে বললো, এবং ওরা কি চায় আমরাও বুঝতে পারছি, ওদের কিভাবে আমরা আগে এদেরকে নিতে পারবো বা আমাদেরকে মানে এদেরকে মানে কোনো কাজেতে ইনভলভ করতে পারবো, এবং এরাও কিভাবে আমাদের কাজে বিভিন্ন ভাবে হেল্প করবে সেটাও আপনারা বুঝতে পারছেন। এরা ওদের মনের কথা বললো। আমরা চাইবো যে ওরা যেসব অনুষ্ঠানের মধ্যে বা যেসব সাবজেক্ট নিয়ে রয়েছে সেটার মধ্যে দিয়ে এদেরকে যেন আরো বেশি করে দেখতে পায়, এরা আরো জীবনে বড় হবে। আর যাবার আগে বঙ্গীয় সাংস্কৃতিক সম্মেলনের তরফ থেকে যে একটি মোমেন্টো দিয়েছি, আমি প্রত্যেককে আমি একটি করে এদেরকে আমি হাতে দেবো। সুস্নাতকে দিচ্ছি প্রথমে। সুস্নাত, তুমি এটি রাখো, এটাকে রাখবে বাড়িতে, আর তোমার মনে থাকবে যে আমি একটা কোনো প্রোগ্রামে এসেছিলাম, এবং যখন তোমার দরকার হবে আমি আশা করব তুমি আমাদের সাথে সহযোগিতা করবে। এবারে দেবায়ন, তোমাকে এটি আমি দিলাম, তুমিও প্রচুর বিভিন্ন ভাবে হেল্প করছো এবং পরবর্তীকালে আরো হেল্প করবে, এবং এটা তোমার স্মরণীয় হয়ে থাকবে। আর বিশেষ করে আলাপনাতে তুমি যেভাবে সাহায্যটা করেছো খুবই বেশি, আর বলদীপকেও তাই আলাপনা আসলে সহযোগিতা করেছো, এবং অন্যান্য দিনেও তুমি এটা আরো আমাদের সাহায্য করবে। প্রিয় দর্শক, সময় অনেক হয়ে গেছে, আমরা এবার সমাপ্তির দিকে। এখন আমরা একটা জিনিস আপনাদের সামনে বলতে চাই, আমরা যে অনুষ্ঠানগুলো করলাম এতদিন ধরে এপিসোডে, এই গ্রুপ মানে 35 বছর যে আমরা একটা গ্রুপ তৈরি করেছিলাম 35 এজ পর্যন্ত, সেই গ্রুপের এই অনুষ্ঠান আজকের মতো সমাপ্ত হলো। কিন্তু সমাপ্ত আমি বলবো হলো না, আলাপন আবার হবে, কিন্তু আমাদের খুব সামনে আমাদের দুর্গাপুজো। তো আমাদের কর্মকর্তারা এখন দুর্গাপুজোর বিভিন্ন অনুষ্ঠানে আমরা ইনভলভ হব, এবং সেখানে অনেক কাজ আছে। ফলে আমাদের এর পরের যে পরবর্তী গ্রুপের যে আলাপন অনুষ্ঠান আমরা করব আফটার দুর্গাপুজো, আমরা আবার মিলিত হব। ততক্ষণ পর্যন্ত দুর্গাপুজো আপনাদের ভালো হোক, ভালোভাবে এনজয় করুন, উপভোগ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।